আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিমানবন্দরের সুরক্ষিত ভল থেকে অত্যাধুনিক অস্ত্র চুরির ঘটনা ঘটেছে। 2 দিন ধরে এ খবর সরকার চেপে রেখেছিল, তবে গণমাধ্যমে এ খবর আসার পর নিজের স্বভাব সুলভ চটুল কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থানায় জিডি এবং নিরাপত্তা সংস্থার ভেতরে তোলপাড়ার 11 দিনের মাথায় তিনি দাবি করছেন কোনো অস্ত্র চুরি হয়েছে কিনা সরকার নিশ্চিত নয়। আবার একই সঙ্গে তিনি বলেছেন ঘটনার তদন্তে বিদেশি বিশেষজ্ঞরাও কাজ করছেন। বিমানবন্দরের মতো সুরক্ষিত জায়গা থেকে ভারী লিথাল আর্মস খোয়া যাওয়ার পরও স্বরাষ্ট্র উপদেষ্টা তেমন বিচলিত নন, যেমনটা বিচলিত ছিলেন না গত বছরের আগস্টে লুট হওয়া পুলিশ ও এসএসএফ এর ভারী অস্ত্রগুলো নিয়ে। প্রশ্ন হলো, বিমানবন্দরের মতো সুরক্ষিত ভল থেকে যে অস্ত্রগুলো খোয়া গেছে, আইন অনুযায়ী সে ধরনের অস্ত্র সিভিলিয়ান ব্যবহারের অনুমতি নেই। 9mm ক্যালিবারের অস্ত্রগুলো শুধু বিশেষায়িত বাহিনী ব্যবহার করতে পারে, আবার পুলিশ বা অন্য যে কোনো বাহিনী এত কম সংখ্যক অস্ত্র কেনে না। তাহলে ভল্টে কি আরো বেশি অস্ত্র ছিল? যদি এগুলো পুলিশ বা কোনো বাহিনীর জন্য আনা হয়, তাহলে কত অস্ত্র ছিল? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে 18 অক্টোবর দুপুরে। প্রায় 17 ঘন্টা ধরে জ্বলার পর নিয়ন্ত্রণে আসে আগুন। এতে পুড়ে যায় আমদানি করা পণ্যের প্রায় সবকিছু। তবে ভয়াবহ আগুনও প্রায় অক্ষত ছিল কমপ্লেক্সের স্ট্রং রুমের ভল্টে রাখা জিনিসপত্র। আগুন নেভানোর পর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্ট্রং রুমটি সিলগালা করা হয়। আজকের পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, স্ট্রং রুমের ভল্টে মূল্যবান জিনিস, আমদানির কাগজপত্র, শুল্ক সংক্রান্ত নথি, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দলিল, সোনা, হীরা ও আগ্নেয়াস্ত্র রাখা হয়। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে এটিকে স্ট্রং রুম বলা হয়। এই রুম থেকে পণ্য নথি বের করতে হলে একাধিক সংস্থার কর্মকর্তার স্বাক্ষরের প্রয়োজন হয়। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, 28 অক্টোবর এই ভল্টের তালা ভেঙে অস্ত্র চুরির ঘটনা ঘটে। ওই দিনই বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি বা জিডি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জিডিটি দায়ের করেন সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন। তবে চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে আসে 2রা নভেম্বর। আজকের পত্রিকার খবরে বলা হয়েছে, আগুন লাগার 6 দিন পর মানে 24 অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা কার্গো কমপ্লেক্সের এই স্ট্রং রুম পরিদর্শন করেন। সে সময় তারা স্ট্রং রুমের আগ্নেয়াস্ত্র ভল্টের লক খোলা দেখতে পান। এর ভেতরে রাখা ট্রাঙ্কটি ছিল ভাঙা। সে সময় ভল্টে 21টি আগ্নেয়াস্ত্র দেখতে পান কর্মকর্তারা। সেগুলোর মধ্যে 3টি অস্ত্রের পেছনে আংশিক পোড়া ছিল, 18টি অস্ত্র ছিল বাক্সবন্দি। পরে ভল্ট এবং ট্রাঙ্ক মেরামত করে স্ট্রং রুম আবার সিলগালা করা হয়। জিডিতে মোহাম্মদ জামাল হোসেন উল্লেখ করেন, 27 অক্টোবর রাত 9টা 50 পুলিশ সদস্য আনসার সহ সর্বশেষ সিলগালা দেখে এসেছিলেন তিনি। পরের দিন সকাল 7টা 7 দিকে বিমান নিরাপত্তা শাখার ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম খানের মাধ্যমে জানতে পান স্ট্রং রুমের ভল্টের তালা লাগানো নেই। বিষয়টি ডিজিএম সিকিউরিটিকে জানিয়ে বিমানবন্দরে আসেন তিনি। এরপর ডিজিএম সিকিউরিটিও বিমানবন্দরে আসেন। বিমান নিরাপত্তা ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম খান ও ডিজিএম সিকিউরিটি দুজনেই কর্তব্যরত পুলিশ সদস্য সহ স্ট্রং রুমের ভল্টের কাছে গিয়ে দেখতে পান কোনো তালা লাগানো নেই। আজকের পত্রিকার তথ্য অনুযায়ী অস্ত্রগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি M4 কার্বাইন রাইফেল ও ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি সেমি অটোমেটিক পিস্তল। অস্ত্র সংক্রান্ত তথ্য পরিবেশন করে এমন বেশ কয়েকটি ওয়েবসাইট ঘেটে জানা যায়, কোল্ট M4 কার্বাইন রাইফেল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। বিশ্বব্যাপী স্পেশাল ফোর্সগুলোর কাছে এই অস্ত্রটি ব্যাপকভাবে জনপ্রিয়। বাংলাদেশের স্পেশাল ফোর্সের কাছেও এর গ্রহণযোগ্যতা এবং কদর আছে। বাংলাদেশ আর্ম ফোর্সেস, স্পেশাল ফোর্সেস বা কমান্ডো ইউনিট ও পুলিশের স্পেশাল ইউনিটগুলো ব্যাপকভাবে এই রাইফেল ব্যবহার করে থাকে। 5.56 ইন্টু 45mm ন্যাটো ক্যালিবারের বুলেট সম্পন্ন এই রাইফেলের কার্যকরী দূরত্ব 500 মিটারের মতো। এটি প্রতি মিনিটে 700 থেকে 900 রাউন্ড পর্যন্ত গুলি ছুটতে পারে। প্রতিটি ম্যাগাজিনে 30টি করে বুলেট থাকে। এক হিসাবে এটি বাংলাদেশের স্পেশাল ফোর্সের জন্য স্ট্যান্ডার্ড ইস্যু বা প্যারা কমান্ডো বাদে অ্যাসাল্ট রাইফেল বলা হয়। অন্যদিকে বাংলাদেশ পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের ব্রাজিলের তৈরি তাওরাস সাবমেশিন গান ব্যবহারের তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ পুলিশ এই বিশেষ টিমটি ব্রাজিলের তৈরি তাওরাস SMT-9C সাবমেশিন গান এবং তাওরাস PT-809 9mm সাইড আর্ম ব্যবহার করে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড ইউনিট সাবমেশিন গান হিসেবে ব্রাজিলের নির্মিত তাওরাস SMT-9C সাবমেশিন গান ব্যবহার করার তথ্য পাওয়া গেছে।
2020 সালের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনির্বাণে তা প্রদর্শন করা হয়েছিল। ব্রাজিলে নির্মিত এই সাবমেশিন গানটির ওজন 3.5 কেজি। এই অস্ত্রটি দিয়ে ফুল অটোমেটে প্রতি মিনিটে 750 রাউন্ড ফায়ার করতে সক্ষম। বিমানবন্দরের মতো এতটা সুরক্ষিত এলাকায় 2 দফায় ভল্ট ভাঙা এবং অত্যাধুনিক অস্ত্র চুরির ঘটনা ফাঁস হওয়ার পর চলছে তোলপাড়। পুলিশ বলছে কার্গো কমপ্লেক্সের আশপাশের সব সিসিটিভি ক্যামেরা আগুনে পুড়ে গেছে, এখানে কোনো ফুটেজ পাওয়া যায়নি। সন্দেহভাজন 2-1জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তে বিশেষ কোনো অগ্রগতি নেই। পুলিশের কয়েকজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, স্ট্রং রুমে সোনা হীরাও আছে, সেগুলো বাদ দিয়ে শুধু আগ্নেয়াস্ত্র চুরির ঘটনা রহস্যজনক। দর্শক, এই ঘটনায় আমাদের 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, বিমানবন্দরের সুরক্ষিত ভল্ট থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো কার? বাংলাদেশে 1878 সালের অস্ত্র আইন অনুযায়ী কোনো সিভিলিয়ান বা সাধারণ মানুষ এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে না। মানে সিভিলিয়ানদের এ ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি বা লাইসেন্স দেওয়া হয় না। সিভিলিয়ানদের জন্য .32 ক্যালিবার বা 7.65 mm এর বেশি কোনো অস্ত্র ব্যবহারের অনুমতি নেই। 9 mm বা 45 mm ন্যাটো ক্যালিবার অস্ত্রগুলো বিশেষায়িত বাহিনীগুলো ব্যবহার করতে পারে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ওয়েবসাইট ঘেঁটে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2019 সালের মার্চ ও একই বছরের নভেম্বরে 2 দফা পুলিশের সোয়াট ও সিটি শাখার জন্য 9 mm পিস্তল কেনার টেন্ডার দেওয়া হয়েছিল। এর মধ্যে 2019 সালের 13 নভেম্বর পুলিশের স্পেশাল অপারেশনের জন্য 5000 পিস 9 mm পিস্তল কেনার টেন্ডার দেওয়ার তথ্য পাওয়া গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও বিপুল পরিমাণ 9 mm পিস্তল কেনার জন্য টেন্ডার দেওয়ার তথ্য পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে গত বছরের 26 ডিসেম্বর $42,000 খরচ করে 5000 পিস 9 mm পিস্তল কেনার জন্য টেন্ডার দেওয়া হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এবং পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অস্ত্র ব্যাপক সংখ্যক কেনা হয়। 10 থেকে 20টা অস্ত্র পুলিশ বা কোনো বাহিনী কেনে না। তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো, ভোল্টে কি এত কম অস্ত্র ছিল? সন্দেহটি আরো বাড়ছে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের কথা থেকে। আজকের পত্রিকা কর্মকর্তাদের বরাত দিয়ে বলছে, স্ট্রং রুমের ওই ভল্টে পুলিশের জন্য এবং বৈধ অস্ত্র ব্যবসায়ীদের আমদানি করা অস্ত্র সংরক্ষিত ছিল। তবে আগুনে সব নথি পুড়ে যাওয়ায় সেখানে 21টি নাকি আরো বেশি অস্ত্র ছিল তা বোঝা যাচ্ছে না। তবে প্রথম দফা পরিদর্শনের পরেও ঘটে বিস্ময়কর ঘটনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেবিচক এবং একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা 2 নভেম্বর আবার পরিদর্শনে যান। এবারও তারা ভল্টের লক খোলা এবং ট্রাঙ্ক ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ দফায় আগের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা যায় 21টি থেকে 2 রকমের 60টি অস্ত্র নেই, অর্থাৎ দ্বিতীয়বার ভল্ট ভেঙে 60 mm কার্বাইন রাইফেল ও সেমি অটোমেটিক পিস্তল চুরির বিষয়টি প্রমাণিত। এর আগেও সেখান থেকে অস্ত্র সরানোর ঘটনা ঘটে থাকতে পারে, যার কোনো হিসাব নেই কর্তৃপক্ষের কাছে। দ্বিতীয়বার ভল্ট ভাঙার পর অবশিষ্ট 14টি অস্ত্র বিমানবন্দর থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে 4 নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যথারীতি তার বক্তব্য ছিল দায় সারা এবং তালগোল পাকানো। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সময় অস্ত্র চুরির অভিযোগটি তদন্তাধীন। আসলে সেখান থেকে কোনো অস্ত্র চুরি হয়েছে কিনা তা তদন্ত শেষে জানা যাবে। আবার একই সময় দাবি করেছেন, বিষয়টি তদন্তের জন্য ঢাকায় আনা হয়েছে বিদেশি বিশেষজ্ঞদের। দর্শক, এর আগে বহু ঘটনায় এভাবে আইনের আওতায় আনার ঘোষণা দিয়ে দায় সেরেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে বাস্তবে সেই আওতার জালে শেষ পর্যন্ত কোনো চুনোপুটিও ধরা পড়েনি। শুধু বাগাড়ম্বরের মাঝে হারিয়ে গেছে আলোচিত সমালোচিত বহু ঘটনা। গত বছরের জুলাই আগস্টে দেশের কয়েকশো থানা ও পুলিশ ফাঁড়ি আক্রান্ত হয়, নজিরবিহীনভাবে লুট করা হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ, এমনকি হত্যা করা হয় পুলিশের অনেক সদস্যকে। সেসব ঘটনার অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও এখনো পর্যন্ত একজনও অস্ত্র লুট বা পুলিশ হত্যার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়নি। উল্টো 8 আগস্ট পর্যন্ত সব ঘটনার দায় মুক্তির দায় অন্তর্বর্তী সরকার। পুলিশ সদর দপ্তরের হিসাবে গত বছরের জুলাই আগস্টে সারা দেশে লুট হওয়া পুলিশের মোট 5753টি আগ্নেয়াস্ত্রের মধ্যে এখনো 1400টির কোনো হদিস নেই। উদ্ধার করা যায়নি 2.5 লাখের বেশি গুলি। এসব অস্ত্র ও গুলি অপরাধ জগতের নিয়ন্ত্রকদের হাতে চলে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি লুট হওয়া অস্ত্র দিয়ে পুলিশের উপরে হামলার ঘটনাও ঘটেছে। থানার অস্ত্র লুটের পাশাপাশি 5 আগস্ট গণভবন এবং সংসদ ভবন থেকে এসএসএফ এর অত্যাধুনিক বেশ কিছু সমরাস্ত্র খোয়া যায়। এর মধ্যে ছিল অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল,
ফ্ল্যাশব্যাং গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগ ডিভাইস ও বিপুল পরিমাণ গোলা বারুদ সহ 32টি ভারী অস্ত্র। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে এসব অস্ত্র উদ্ধারের বিষয়ে দেখা গেছে গা ছাড়া ভাব, অথচ বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের এক টাইম বোমার উপর বসে আছে দেশ। লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রগুলো কেবল সাধারণ অপরাধের জন্য ব্যবহৃত হচ্ছে না, বিশেষ পরিস্থিতিতে ব্যবহৃত হতে পারে বড় ধরনের নাশকতায়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত আগস্টে কিছুটা টনক নড়ে সরকারের। পুলিশ সদর দপ্তর লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ জমা দিতে 12ই আগস্ট উন্মুক্ত আহ্বান জানায়, তাতে কোনো সাড়া মেলেনি। এরপর চলতি বছরের 25শে আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লুট হওয়া অস্ত্র সম্পর্কে তথ্য পেতে পুরস্কারের ঘোষণা দেন। সর্বোচ্চ 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেও কোনো কাজ হয়নি। এর মধ্যে বিমানবন্দরের মতো সুরক্ষিত জায়গা থেকে অস্ত্র চুরি যাওয়ার ঘটনা জনমনে আশঙ্কা বাড়াচ্ছে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন স্পর্শকাতর বিষয়ে সরকারের এমন গাছাড়া ভাব মানুষের শঙ্কাকে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। কিন্তু অন্ধ হলে প্রলয় যে বন্ধ থাকে না, তার অসংখ্য প্রমাণ পাওয়া গেছে গত 15 মাসে। লুট করা অস্ত্রের ভয়ঙ্কর প্রলয় ধেয়ে আসছে কিনা সেটাই এখন দেশের সামনে আতঙ্কজনক প্রশ্ন। এখন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভারতীয় হামলার মুখে বাংলাদেশ। এবার পাকিস্তানের নৌ প্রধান বাংলাদেশে আসছেন। আমি শিরোনামটা কেন বললাম যে ভারতীয় হামলার মুখে বাংলাদেশ, এগুলো বলি অনেকে এগুলোকে মনে করেন রূপকথার গল্প বলছি আমি। যে কোনো মুহূর্তে আপনারা যা শুরু করেছেন, বাংলাদেশের এই মুহূর্তের সরকার পাকিস্তানকে পেতে দিয়েছেন। প্রতিনিয়ত কোনো না কোনো সময় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর কোনো না কোনো টিম হয় বাংলাদেশে থাকছে, না হয় পাকিস্তানে থাকছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর টিম। কেন থাকছে? শ্বশুর বাড়ি বেড়াতে যায় নাকি শ্বশুর বাড়ি বেড়াতে আসে পাকিস্তান থেকে? খবর আছে একটা হামলা না হলে আসলে এগুলো থামবে না। পাকিস্তান সুযোগ পেয়ে বাংলাদেশকে এই মুহূর্তে শ্বশুর বাড়ি মনে করছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি মনে করছে। যখন খুশি যা খুশি যেমন ভাবে ব্যবহার বাংলাদেশের ভূখণ্ড তেমনটাই। আর আমরা আম জনতা, বাংলাদেশের আম জনতা কিছু অনির্বাচিত কিছু দেশদ্রোহীকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দিয়ে বসে আছে, আর সেই সুযোগ নিচ্ছে পাকিস্তান। কদিন আগে গত 24 থেকে 28 অক্টোবর পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিত্ব জেনারেল শামসাদ মির্জা সফর করে গেলেন। তিনি সফর করে যাওয়ার সাথে সাথে গতকাল 3 নভেম্বর বাংলাদেশের একজন মেজর জেনারেলের নেতৃত্বে একটি দল পাকিস্তানে গেছেন এবং পাকিস্তান নৌবাহিনী প্রধান আসছেন আগামী 8 নভেম্বর। এই প্রথমবারের মতো বাংলাদেশে, এগুলো সব প্রথমবার, এই সংবাদগুলো এখনো সংবাদ হচ্ছে, কয়েকদিন পরে হয়তো আর সংবাদও হবে না, কারণ এটি তাদেরই ভূখণ্ড হবে, সেই দিকেই যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় 4 দিনের সফরে আগামী 8 নভেম্বর ঢাকায় আসছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সস্ত্রীক। এই খবরগুলো দিচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর এটি হতে যাচ্ছে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী প্রধানের প্রথম বাংলাদেশ সফর। আমি খানিক আগে যেটি বলছিলাম, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সফর যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই পাকিস্তান নৌ প্রধানের এই সফর দুই দেশের সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন, কিন্তু আমরা মনে করছি বাংলাদেশের মারা শেষ। জানা গেছে অ্যাডমিরাল নাভিদ আশরাফকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তার সঙ্গে স্ত্রী ফৌজিয়া নাভিদ এবং পাকিস্তান নৌবাহিনীর 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন। নর্থ ইস্ট নিউজ তার সফর সূচিরও বিস্তারিত মোটামুটি তাদের সংবাদে দিয়েছে। কর্মসূচি অনুযায়ী 9 নভেম্বর সকালে
নৌবাহিনীর সদর দপ্তরে অ্যাডমিরাল নাভিদ আশরাফকে গার্ড অফ অনার প্রদান করা হবে। এরপর তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই নৌপ্রধান নাজমুল হাসানও এ বছরেরই শুরুর দিকে পাকিস্তান সফর করেছেন। তার সাথে স্বাভাবিকভাবে পাকিস্তান নৌবাহিনীর প্রধান এসে সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। 10 নভেম্বর চট্টগ্রামে তিনি বিএনএস ইশাখা নৌঘাটিতে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে এই সফরে তিনি কক্সবাজারের পেকুয়ায় অবস্থিত সাবমেরিন ঘাঁটি এবং চট্টগ্রাম বন্দর সহ অন্যান্য নৌ স্থাপনা পরিদর্শন করতে পারেন। সফরের তৃতীয় দিন 11 নভেম্বর তিনি ঢাকায় ফিরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই কামরুল হাসান সাহেব সম্পর্কে আপনারা জানেন, ইনিও এবছরের জানুয়ারি মাসে তার একটি উচ্চ প্রতিনিধি দল, তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে এসেছেন। তবে এই সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক নির্ধারিত নেই বলে জানা যাচ্ছে, কিন্তু বৈঠকটা হবে না এটাও বিশ্বাস করতে পারছি না এখন পর্যন্ত। সফর শেষে অ্যাডমিরাল নাভিদ আশরাফ ও তার প্রতিনিধি দল আগামী 12 নভেম্বর দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। যাই হোক, আমি শুরুতে যেটি বলছিলাম যে ভারতীয় একটা থাবা ছাড়া, ভারতীয় একটা হুঙ্কার ছাড়া ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের কর্মতৎপরতা থামবে না। তবে এটাও ঠিক যে ভারত যতক্ষণ পর্যন্ত উস্কানি বা কোনো আক্রমণ অনুভব না করবে ততক্ষণ পর্যন্ত হামলে পড়বে না, এটিও ঠিক। ভারত সব প্রস্তুতিও নিয়ে আছে, আমরা বিভিন্ন সূত্র থেকে, প্রকাশ্য অপ্রকাশ্য সূত্র থেকেও জানছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের যে কমান্ডটি এই অঞ্চলের দায়িত্ব পালন করবেন, ইস্টার্ন কমান্ড, 2 মাস আগেই ইস্টার্ন কমান্ডে এসেও বৈঠক করেছেন, নির্দেশনা দিয়েছেন। এবং আপনি ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজ যদি ফলো করেন, সাম্প্রতিক সময়ে গত কমপক্ষে 2 মাস ধরে আপনি যদি ফলো করেন, ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজ আছে, ফেসবুক, টুইটার, বিভিন্ন কিছু, তারা প্রতিনিয়ত সপ্তাহে প্রায় কয়েকটি 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বীরত্ব গাথার যে সংবাদগুলো পেপার কাটিং থেকে শুরু করে প্রতিনিয়ত তারা প্রদর্শন করছে। কেন? ইঙ্গিত, এগুলো ইঙ্গিত, দেখে বুঝে নিতে হয়। পাকিস্তানের বাড়াবাড়ি, আমাদের এখানে সরকার আমাদেরকে বিপদে ফেলবে, ভারত হামলে পড়বে, এটি নিশ্চিত থাকুন। এবার নৌপ্রধান এলেন, সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও যে কোনো সময় আসলেন বলে এভাবে চলতে থাকলে হয়তো আগামী মাসে আসিম মুনিরও আসবেন, কিংবা এই মাসে আসতে পারেন, আগাম বলে রাখলাম। কাজেই একটা ভারতীয় হামলা ছাড়া মনে হয় আমাদের এখানে আর কোনো উপায় নেই। আমি বাংলাদেশের মানুষ হিসেবে বলছি যে একটা হামলা হলে কি হতে পারে, কি করুণ পরিণতি হতে পারে। পাকিস্তানের কি করুণ পরিণতি করেছিল গত মে মাসে, বাংলাদেশ কিন্তু সেদিকেই যাচ্ছে। এখন আমরা দেখার বিষয় যে বাংলাদেশ অতদূর হয়তো যাবে না, কারণ চারিদিক থেকে যে নড়াচড়া শুরু হয়ে গেছে বাংলাদেশকে রক্ষার, এই পাকিস্তানিদের হাত থেকে, এই অবৈধ সরকারের হাত থেকে, তার আগেই সুরক্ষিত হয়ে যাবে বাংলাদেশ। এই মুহূর্তে এ পর্যন্ত।